আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে মানে উনি যদি ক্ষমতায় বা দায়িত্ব আমরা যেরকমই বলি ৮ আগস্ট ২০২৪ নিয়ে থাকেন, আমি দেখি যে আপনি মোটামুটিভাবে তাকে আতশকাচের তলায় রেখেছেন ২-৩ সপ্তাহের মধ্যে দিয়ে বা মধ্যে থেকেই, যখনও সবাই এক ধরনের তাকে হানিমুন পিরিয়ড বলি বা অন্য কিছু বলি সেই সবের ক্ষেত্রে তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সেই সময়টা তাকে আসলে দিতে চান না। কিন্তু বিএনপি সরকারের ক্ষেত্রে আপনাকে আমি অনেক লিনিয়েন্ট দেখি। যে আমার কাছে মনে হয় যে বিএনপি সরকারের ক্ষেত্রে বিএনপি স্পষ্টত নির্বাচনের আগে তার কথা পরে তার কথার মধ্যে আমরা ফারাক দেখতে পাচ্ছি। যে টেকনিক্যাল আসপেক্টটা ওনারা হাজির করতেছেন সেটা আসলে টেকনিক্যাল, মানে জিনিসটা টেকনিক্যালি ওইটা কেন, মানে বিএনপি সরকারের প্রতি কি আপনার আলাদা কোনো প্রেফারেন্স আছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আপনার কোনো পার্সোনাল ভেন্ডেটটা ছিল? মাস্কর ভাই। না, আমি আমি আপনি পরে যে কথাটা বললেন যে বিএনপি সরকারের প্রতি আমি আলাদা এক ধরনের সহানুভূতি দেখাচ্ছি, হুম, অথবা আপনার কাছে মনে হচ্ছে, হুম, এটা আমার কাছে ক্লিয়ার না। আমার হুম, কাছে ক্লিয়ার না এই কারণে আমি কিন্তু শুরুতেও যেভাবে ছিলাম এখনো সেভাবে আছি। হুম, আমি মানে যখন নাকি ইউনূস সরকার দায়িত্ব নিল, হুম, আমি একদম শুরুতে যেদিন দায়িত্ব নিল ওই দিনই কিন্তু আমি ইউনূস সরকারের সমালোচনা করেছিলাম। 2-3 সপ্তাহ পরে না, ওই হুম, দিনই। ওই দিন বলেছিলাম কিভাবে যে ঘটনাটা আমার চোখে পড়ছে আমি সেটাই বলেছি। আমার তখন চোখে পড়েছিল যখন তার এই ক্যাবিনেট গঠন করলো, আমি প্রথম দিনই বলেছিলাম যে এই ক্যাবিনেট দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। হুম, একদম সিম্পল কথাটা প্রথম দিন, কারণ এই লোকগুলো কিন্তু আমরা চিনি, আপনিও চিনেন, যাদের হুম, নিয়ে ক্যাবিনেট করেছে তাদেরকে আপনি চিনেন, আমিও চিনি। এরা একটা দেশ চালানোর জন্য যোগ্য ছিল বলে আমার কাছে মনে হয় নাই, শুরুর দিন থেকে বলছি। আবার এই সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং প্রথম যেদিন তারা ক্যাবিনেট ঘোষণা করেছে, আমি শুরুর দিনই প্রশ্ন করেছি হুম, যে হোয়াই ডক্টর খলিলুর রহমান। হুম, এবং আমি প্রথম দিনই বলেছি, কিন্তু এই হুম, কোনো ছাড় দেওয়ার ব্যাপার না রে ভাই। আমি যেটা বুঝি না সেটা আমি বুঝতে চাই। হুম। এখন আমি এরপরে কিন্তু একাধিক সব অনেকে আচ্ছা, আমাকে বলে তাহলে যেমন তাহলে আমি একটু যেমন স্পেসিফিক আমি বলি, প্রশ্ন। জি, জি। বলেন, যেমন তাহলে আমি আরো কয়েকটা ঘটনা জি, বলি। জি, বলেন, আরো বলেন, কয়েকটা প্লিজ। ঘটনা আমি বলেন, বলেছি বলেন। যে যখন তারা সিটি কর্পোরেশন গুলিতে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করলো, ওইটা নিয়ে আমি প্রশ্ন করেছি, হুম, এটা আপনি কেন করলেন? এটা তো আপনার ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। হুম, ইশতেহার বলেন, 31 দফা বলেন, তাদের যে রাষ্ট্র সংস্কারে 31 দফা আছে, হুম, তার 21 নম্বর দফার সঙ্গে এটা সাংঘর্ষিক। আমি একদম ক্যাটাগরিক্যালি উল্লেখ করে বলছি হুম, এটা আপনি কেন করলেন। হুম। এটা নিয়ে আমি আলোচনা করি এরকম বিভিন্ন বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে আমি তাদেরকে কিন্তু সমালোচনা করছি। আমি একদিনও ছাড় দিইনি। ওকে। আমি দেইনি কেন সেটা আমি বলি। অনেকে জি। বলে যে হানিমুন পিরিয়ড অমুক তমুক। আমি দেইনি এই কারণে যে আগুন যখন শুরুটা হয়, হুম, আপনি যদি তখনই না থামান, হুম, পরে কিন্তু এই আগুন দাবানল হয়ে যায়, আর হুম, থামানো যায় না। হুম, এই জন্য আমি কাউকে কোনো হানিমুন পিরিয়ড দিই না। আমি মনে করি একদম শুরুতেই বলতে হবে, যাতে নাকি তারা অল্পতেই সতর্ক হতে পারে। বাট আমি আনফরচুনেট, আমি খুব দুঃখিত হচ্ছে এই কারণে, মর্মাহতও বটে। কারণ আমাকে তো কাউকে না কাউকে আশাবাদী হতে হবে। হুম, হুম, আমি কিন্তু বিএনপিকে নিয়ে আশাবাদী হতে চেয়েছি, হুম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমাগত যে আশাবাদী হওয়ার জন্য তো একটা ভিত্তি লাগে, সেই ভিত্তিগুলো যেন বিএনপি একটা পর একটা সরিয়ে নিচ্ছে বিভিন্ন পয়েন্টে। আবার ওকে। একটা মানুষ তো সম্পূর্ণ খারাপও হয় না, ভালো হয় না, তো আমি ভালো একটু দিকও আছে, ওগুলো বলি। আমি একটু পয়েন্টে আসি যে এই কথা সত্য, মানে আমি 2-3 সপ্তাহ পর থেকে আপনি ক্যাবিনেটটা নিয়ে যখন প্রথমেই বলেছিলেন আমার মনে আছে, কারণ আমি আপনার কথা অফ এয়ার অন এয়ার আপনার সঙ্গে আমার এমনিতেও কথা হয়েছে, মানে টেলিভিশনের সামনে কথা হয়েছে, কারণ আমি জানি, কারণ প্রথমে আপনি বলছিলেন যে এই ক্যাবিনেটটা দুর্বল এবং কোথেকে কোথায় কারা যারা আসছে এবং তাদের বয়স এবং অনেক কিছু নিয়ে আপনি আসলে মানে এবং তাদের সংশ্লেষণ তাদের আশা অনেক কিছু নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু সমালোচনা আপনি করেছেন 1-2 সপ্তাহের মধ্যে থেকেই, যখনই আপনাকে সাথে আমার কথা হয়েছে সেইটার সময় আপনি সমালোচনা করেছেন, প্রকাশ্যই করেছেন। আহ, সমালোচনা আমরাও, মানে আমি আমার কথা যদি বলি, আমি স্পষ্ট বলেছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমার সরকার না, আসার 2-1 সপ্তাহের মধ্যেই, কারণ উনি তো আমার ভোট নিয়ে আসে নাই, হাওয়া শেখ হাসিনাও আমার ভোট নিয়ে আসে নাই। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আহ, আপনার ভাষাগুলি আপনার শব্দচয়ন তো আমি জানি, মানে আপনি সমালোচনা করেন এটা তো আমি জানি, কিন্তু দেখা যাচ্ছে যে স্পষ্টত বিএনপি যেইখানে ক্ষমতার ভারসাম্যের জায়গায়, সেই জায়গায় নির্বাচনের আগে যা বলে নাই এখন তা বলতেছে। আমি উদাহরণ দেই, জনাব সালাউদ্দিন আহমেদ বলতেছেন যে জুলাই সনদ হচ্ছে একটি অন্তর কি
কি প্রতারণা? অন্তঃশাসনী, অন্তহীন 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 প্রতারণা। ভাই, জুলাই সনদের প্রত্যেকটা অনুষ্ঠানে, কিছু অনুষ্ঠানে আলী রিয়াজও ছিলেন না, ওই অনুষ্ঠানেও সালাউদ্দিন আহমেদ ছিলেন। মানে উনার মতো, মানে উনি তো ওই অনুষ্ঠানের, মানে অন্তহীন প্রতারণাটা এটা আমার সংসদে এসে শুনতে হইল কেন? মানে এই এই পরিবর্তনটা কিসের জন্য? আমি ধরে নিচ্ছি যে সালাউদ্দিন আহমেদ বিএনপির মুখপাত্র হয়ে কথা বলতেছেন। এখন আমি আপনাকে জানতে চাই এটা কেন, মানে যেই অন্তহীন প্রতারণা শব্দটা আমি এখন শুনলাম কেন, মানে তো এই প্রতারণার মধ্যে আমি এখন পড়লাম কেন? আগে বলতেন ভাই যে এটা অন্তহীন প্রতারণা। এখানে আমি যতদূর জানি উনি জুলাই সনদকে অন্তহীন প্রতারণা, না না, জুলাই সনদটা না, উনি সরি, জুলাই অধ্যাদেশ, বাস্তবায়ন আদেশকে, বাস্তবায়ন আদেশকে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে উনি অন্তহীন প্রতারণা বলেছেন। রাইট। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমিও করি যে ভাই এই প্রতারণার কথা আপনি আগে বললেন না কেন? আগে তো আপনি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে যে গণভোট হচ্ছে, আপনি তো সেই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য আপনি বলেছেন, তখন বললেন কেন, এখন এটা বলছেন কেন? রাইট। এই প্রশ্নের ব্যাপারটা হলে আমি বলি, এই ব্যাপারটা যেটা হয়েছে, ওরা আসলে একভাবে মনে করেছে যে তখন যদি তারা এটা বলতো তাহলে হয়তো তাদের ভোট কমে যেত, অথবা তারা ভেবেছে আমি যদি তখন বলতো তাহলে জামাত, এনসিপি সহ আরো যারা আছে সবাই বলা বলি, সবাই বলতো, প্রকাশ্যে প্রচারণা চালাতো, এই যে দেখো বিএনপি কিন্তু জুলাই সনদের পক্ষে না, বিএনপি কিন্তু জুলাই চেতনার পক্ষে না, বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে না। এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো যাতে তাদের উপর না আসে এই জন্য তারা এগুলি বলে নাই তখন, এটা আমি মনে করি। কিন্তু আমি আবার পাশাপাশি এটাও মনে করি যে ওনারা যদি এই ভয়ে না করে থাকে তাহলে তো তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা তো জনগণকে বুঝতে দেয় নাই তারা এটা যে চায় না, তারা জনগণের কাছে মুখে মুখে বলে, আমরা বুঝেছি, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝেছি, বারবার বারবার বলার পরে একবার বলছে তারেক রহমান যে আপনারা হ্যাঁ ভোট দেন, বারবার। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি যদি পলিটিক্স করতে আসছেন, আপনার কি জনগণের উপর আস্থা নাই? আপনি কি প্রকৃত কথাটা জনগণকে বললে আপনি কেন ভয় পাচ্ছেন জনগণ আপনাকে ভোট দিবে না? তাহলে আপনি জনগণকে একটা প্রতারণা করে ভোট নিয়েছেন, নিয়ে এখন ক্ষমতায় এসে আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। এটা তারা, আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি, এটা আমি কিন্তু মনে করি যে এটা তারা ঠিক করে না। তাদের তখনই বলা উচিত ছিল যে আমি এর পক্ষে না, তখনই বলা উচিত ছিল, বললো না কেন? তাদের আরেকটা ভয় ছিল, আরেকটা ভয় ছিল ওটা বললে পরে যদি ডক্টর ইউনূস সাহেব নির্বাচন আবার পিছিয়ে দেয়। কিন্তু এই ভয়টাও আমি মনে করি অর্থহীন ভয়, কারণ যদি জনগণ তার সঙ্গে থাকে তাহলে ডক্টর ইউনূসের পক্ষে ক্ষমতাও ছিল ওরা নির্বাচন পিছিয়ে দেওয়া, কিন্তু ওনারা জনগণের শক্তির উপর আস্থা রাখতে পারে নাই, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। এবং এখন যারা যেটা করতেছে তাদের আগের কথার সঙ্গে কথা মেলে না, কাজে আমি মনে করি এটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি। এবং উনি যদি বলে থাকেন অন্তহীন প্রতারণা, অবশ্যই আমিও মনে করি জুলাই বাস্তবায়ন সনদের যে জুলাই বাস্তবায়ন আদেশ যেটা আছে এটা একটা প্রতারণা এবং এটা অবৈধ হয় মনে করি, আমি মনে করি। কিন্তু এই অবৈধের পক্ষে আপনি তো সপক্ষে ছিলেন, থেকে আপনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন, যারা আপনার ভোটার তাদের সঙ্গে আপনি প্রতারণা করেছেন। অ্যাবসলিউটলি। আমি এইটাই আমি বলতে চাইছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আপনার তো এটা জিনিসটা ডিল করতে হবে। মানে আপনি যদি নভেম্বরের মাঝামাঝি জুলাই বাস্তবায়ন আদেশ হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, আপনি এটা দেখতেছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আপনাকে ইলেকশন দিবে না, এই সেই জন্য আপনি এমন কি আপনার চেয়ারম্যান সাহেব গিয়া বইলা আসতেছে যে আপনি হ্যাঁ ভোটও দেন। মানে মানেটা কি? মানে খালি চেয়ারটা এইটা কামাল ভাই, আপনি যদি আমাকে আরেকটু বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাইতে চাই, আরেকটু যদি আপনি আমাকে বলেন যে মানে আমাদের তো আসলে প্রতি বছর বছর আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সরকার পরিবর্তন করব, সরকার ফেলে দেব, সেটা, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনি আশাবাদী মানুষ, আপনি আশার জায়গাটা কি দেখেন এই সরকারে, এই সংসদে? আমি আমার কথা বলি, আমি কতগুলি মানে বাজে কথা ছাড়া কিছুই এই পর্যন্ত দেখতেছি না আসলে। খুবই, আমি একটা কথা বলি, খুবই কি বলে, খুবই আদব কায়দার সাথে বাজে কথা দেখতেছি আমি। আচ্ছা আমি বলি, আমার অবজারভেশনটা বলি আপনাকে। এটা হলো কি জানেন, আমি কিছু যদি মানে আমি হয়তো বলবো এত তাড়াতাড়ি এত শক্ত কথা বলা ঠিক কিনা, আমি কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সে হাসিনার যে সরকার যেটা আছে, যখন তারা 230 পেয়েছিল 2008-এর নির্বাচনে, এবং তাদের যে মন মানসিকতা ছিল 2030 পাওয়ার পর মনে হয়েছে যে আমি সব পেয়ে গেছি। যে একটা বিখ্যাত গান আছে না অনুপমের, যে সব পেলে নষ্ট জীবন, এখানেও তাই হয়েছে, যে 200 পেলে নষ্ট সরকার, 200 পেয়ে গেলে তারা মনে করে আমি সব পেয়ে গেছি। আমি এখন ওই ধারণা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি,
2 দিন আগে তুমি যেটা বলছো এখন তুমি সেটা অস্বীকার করতেছো, এটা কি জনগণ বোঝে না? জনগণ কি এত বোকা? বোকা না। তাহলে বুঝে, এটা আমি বুঝি, আপনি বুঝেন, তারা বুঝে না? তারাও বুঝে। তারা বলে কেন? তারা আসলে জনগণকে পাত্তা দিচ্ছে না। তারা মনে করছে আমি তো ক্ষমতায় চলে এসেছি, কিসের জনগণ, কিসের কি? জনগণকে বাদ দিয়ে শেখ হাসিনা 15 বছর ছিল না, আমরাও থাকবো, তো 15 বছর থাকলে তো হয়েই গেল, আর কি লাগে? এই মানসিকতা তাদের কারো কারোর মধ্যে ভর করেছে কিনা আমার সন্দেহ হচ্ছে। যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয়। জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই, একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রিয় দেশবাসী, আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র, মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে
সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। প্রিয় দেশবাসী, পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। প্রিয় দেশবাসী, বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে, অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ, সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে, অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে। প্রিয় দেশবাসী, আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। প্রিয় দেশবাসী, দীর্ঘ 18 বছর পর দেশে ফিরে গত বছর 25শে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পনার
অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রমাদান মাস শুরুর শুভ লগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন, মানে খুব আইনের শাসন হইতেছে কিনা আমি জানি না। এটাকে আইনি শাসন না, আইনি শাসন আপনি এক ভাবে বলতে পারেন এইভাবে যে এই সরকার এমন আইনি শাসন কায়েম করেছে যে সাধারণ মানুষ গ্রেপ্তার হবে যদি অপরাধ করে। সেরকম ভাবে স্পিকার তো অনেক বড় পদ না, এই বড় পদের একজন লোক তাকেও কিন্তু আইনের আওতায় আসতে হবে। এইভাবে দেখলে এটা অত্যন্ত আইনি শাসন, কোনো সন্দেহ নাই, এটা আইনের শাসন। কিন্তু বাস্তবতা হলো জানেন, বাস্তবতা হলো যে আইন তো আপনারা মানতেছেন, আপনারা তো সংবিধানও লঙ্ঘন করেন মাঝে মাঝে। এই স্পিকার নিয়ে একটা কথা বলি, সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে যখন নতুন সংসদ বসবে সেই সংসদের সভাপতিত্ব করবেন পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার ছিলেন তিনি তার নেতৃত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন। নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাছে দায়িত্ব হস্তান্তর করে উনি চলে যাবেন। এখন যদি আগের স্পিকার পদত্যাগ করে থাকেন তবুও নতুন স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উনি দায়িত্বে আছেন বলে বিবেচিত হবে। তার মানে যখন নাকি প্রথম অধিবেশন শুরু হলো 12 তারিখে, তখনই কিন্তু শিরিন শারমিন চৌধুরীকে খুঁজে এনে এই কাজটা করতে দেওয়া উচিত ছিল। আইনের শাসন তো ভাই, সংবিধানের শাসন তো না। প্রায় কিন্তু বলে বিএনপি সংবিধানের শাসন দেওয়া উচিত ছিল, দিয়েছিল, দেয়নি। তাকে এই যে খুঁজে পাওয়া যায়নি এ সংক্রান্ত কোন বিবৃতি আপনি কোথাও পেয়েছেন? পাননি। উনি কোথায় ছিলেন কেউ জানে না। ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখতাম জিনিসপত্র হারাই গেলে বাড়ি চালান দেয়, তুলারাশির লোক দিয়ে দিতেন একটা বাড়ি চালান। দেখতাম যে ওনাকে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত যাওয়ার পরে আর যায় না, কারণ ওখানে আবার সামরিক বাহিনী থাকে তো ওখানে আর ঢুকে না। যা হোক, তাও মানলাম। এখন সংসদ চালু হয়ে গেছে, এখন তারা হুট করে ইজিলি খুঁজে পেয়ে গেলেন এবং খুঁজে পাওয়ার পর সিদ্ধান্ত নিতে পারছেন না তার বিরুদ্ধে কোন মামলাটা হবে। সকালে ভোর রাতে খুঁজে পাইছে, আমি দুপুরে 1টা পর্যন্ত টিভির স্ক্রল দেখতেছিলাম, বিভিন্ন অনলাইন দেখতেছিলাম, তখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই কোন মামলায় নেওয়া হবে। পরে জানতে পারলাম যে তার বিরুদ্ধে 6টা মামলা ছিল। 6টা মামলায় 3টায় অলরেডি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, 3টাতে ফাইনাল রিপোর্ট, তার মানে কিছু পাওয়া যায় না। বাকি 3টা তদন্ত এখন চলছে। এখন ওইটার মধ্যে একটা লালবাগের যে মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কি হবে তদন্ত খবর বলতে পারবো না। আমার প্রশ্ন হলো, ওনার মতো একজন ভদ্র মহিলা, আমরা তো আওয়ামী লীগ আমলের অনেকের নামে অনেক রকম বদনাম পেয়েছি, অনেক রকম দুষ্ট কাজ করেছি বলে আমরা শুনেছি হয়েছে, এবং তাদেরকে দলে দলে গ্রেফতার করা হয়েছে দল বেঁধে। অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা মানে নেশা ছিল যে কত লোককে একটা মামলা ঢুকানো যায়, আবার পরে চাপ করলে বাদ দেওয়া যায়, এগুলো চলছিল। তো শিরিন শারমিন চৌধুরী তো এই দেশেই ছিলেন, এই দেশের স্পিকার ছিলেন, আমরা তো কিছু দেখেছি।
উনি কেমন লোক ছিলেন, উনি কতটা খুনি ছিলেন। আর ঢাকায় বসে একজন স্পিকার, ওনার মতো লোক, উনি যাকে চেনেন না জানেন না এমন একটা লোককে হত্যার জন্য উনি আদেশ দিয়েছেন এবং সে আদেশ পালিত হয়েছে অথবা পালিত হওয়ার চেষ্টা হয়েছে। এইগুলো ভাই আমাদেরকে যখন আপনারা শুনান তখন আমরা কিন্তু সে আগের মতো করে ভাবি যে গল্পটা না। ভালো হইলো না। না, কারণ কামাল ভাই, খলিলুর রহমান কামাল ভাইয়ের খুবই পছন্দের লোক। কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। তার আগে আমাকে একজন প্রশ্ন করছেন যে খালেদ মহিউদ্দিন সাহেব, তাহলে কি বিএনপি আপনার ভোট নিয়ে এসেছে? আমি ভাই ভোট দেই না, 1993 সালে পরে ভোট দেই নাই। কিন্তু ঘটনা হচ্ছে গণতান্ত্রিক হিসাবে যদি সবচেয়ে বেশি লোক যাকে ভোট দেন তাকে আমার সরকার বলতে আমার দ্বিধা নাই। সবচেয়ে বেশি লোক আপনারা যদি ধরে নেন যে ধানের শীষ ভোট পেয়েছে তারেক রহমান সাহেব, সেই হিসাবে তারেক রহমান সাহেব আমার সরকার, ইউনূস সাহেব সেই হিসাবে ভোট নিয়ে আসে না, সেজন্য আমার সরকার না। সেটা হচ্ছে এটা। খলিলুর রহমান সম্পর্কে, খলিলুর রহমান সাহেব কি ডিপ স্টেট? এবং ডিপ স্টেট হলে উনি তারেক রহমানের পক্ষে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন? মানে উনি আসলে, কামাল ভাই দেখেন আমি একটা কথা বলি, খলিলুর রহমান আসলে কি এটা কিন্তু তারেক রহমান সাহেব এখনো ক্লিয়ার করেন নাই। কারণ মন্ত্রিসভা তো প্রধানমন্ত্রী নিয়োগ করেন, তাই না? এটাই তো নিয়ম। প্রধানমন্ত্রী ওনাকে কোন বিবেচনায় নিয়োগ করেছেন, কোন বিবেচনায় নিয়োগ দিয়েছেন, এটা এই দেশের মানুষ এখনো জানে না। উনি একবারের জন্য ব্যাখ্যা দেন নাই। তবে খলিলুর রহমান সাহেব একটা কথা বলেছেন, উনি বলেছেন আমি তো এখানে জোর করে আসিনি। কথা সত্য। তার মানে উনি জোর করে আসেনি, ওনাকে আনা হয়েছে। পায়ে ধরে আনা হয়েছে নাকি জোর করে আনা হয়েছে নাকি অনুরোধ করে আনা হয়েছে, এটা ওনারা, এটা তারেক রহমান সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি এনেছেন। আর তো কেউ না, কারণ উনি প্রাইম মিনিস্টার, আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য। তো সেই হিসেবে ওনার কাছ থেকে আমি একটা ব্যাখ্যা আশা করেছিলাম, তো উনি ব্যাখ্যা দেননি, হয়তো দেওয়ার প্রয়োজন মনে করেননি। নির্বাচন হয়ে গেছে, কিসের প্রয়োজন আর? জনগণ ও তো ভোট দিয়েও দেখবে না দিয়েও দেখবে, 5 বছর ধরে তো পেয়ে গেছি, কাজে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন সমস্যাটা কোথায় জানেন? মানুষ যখন ব্যাখ্যা খোঁজে এবং ব্যাখ্যা না পায় তখন মানুষ নানা রকম চিন্তা করে, নানা রকম সন্দেহ করে। সেই সন্দেহের ডালপালা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়তে থাকে এবং তখন ওইটার সঙ্গে অন্য কেউ যখন একটা অভিযোগ উচ্চারিত হয়, অন্য কেউ যখন অভিযোগ উচ্চারণ করে, তখন ওইটাও সন্দেহের মধ্যে যুক্ত হয়ে যায়। যেমন ওনারা এনাকে নিয়োগ করার পর বিরোধী পক্ষের যারা আছেন, এনসিপি অথবা জামাত ইসলাম, তারা কিন্তু স্পষ্টই বলেছেন যে এই ডিপ স্টেট হলো খলিলুর রহমান। এবং যখন ওনারা এটা বলেছেন তখন আমরা যখন ভাবি যে হলে হতেও পারে, কারণ খলিলুর রহমান তো খুব পাওয়ারফুল ছিলেন ইউনূসের আমলে এবং উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। ওনার কথা অনুযায়ী সশস্ত্র বাহিনীর সবাই ওনার আন্ডারে ছিল বলতে গেলে ভার্চুয়ালি, কারণ উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো নিরাপত্তা বিষয়কে যারা জড়িত, যে সমস্ত আমাদের সংগঠন অথবা প্রতিষ্ঠান সেই নিরাপত্তা নিয়ে জড়িত কাজ করে, তাদের সবারই উনি উপদেষ্টা ছিলেন এবং উপদেষ্টা মানেই ভার্চুয়ালি মন্ত্রী। কাজেই নির্বাচনের সময় এই নিরাপত্তার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কি খলিলুর রহমান কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমি জানি না, তবে সন্দেহটা কিন্তু তৈরি হয়। এবং তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে আমি যদি ওনাকে বানাই তাহলে এই সমস্ত প্রশ্নগুলি আসতে পারে, এবং সেই সমস্ত প্রশ্নগুলিকে উনি মেনে নিয়েছেন যে আসুক না। এই সমস্ত প্রশ্ন আসলেও তারপরে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি লাভ হবে ওনাকে নিলে। অথবা কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ কিন্তু আছে, আমি জানি না কে কার কাছে কিভাবে কি কৃতজ্ঞ, তবে এই সমস্ত সন্দেহগুলো আগামীতে আরো বাড়তে থাকবে। আমি মনে করি যে প্রধানমন্ত্রী অথবা তার যে সচিবালয় অথবা ওনার যারা প্রেস উইং, তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে হোয়াই খলিলুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিনের আয়োজনে একটি টক শো। এখানে খালেদ মহিউদ্দিন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। এখানে আরও একজন জার্নালিস্ট ছিলেন মাসুদ কামাল। উনি কিন্তু বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চেনে, অনেক মানুষ ওনাকে জানে, অনেক মানুষ ওনার কাজ দেখে। উনি একজন অনেক বড় সাংবাদিক এবং জার্নালিস্ট। তো তাদের এই কথোপকথনগুলি কেমন লেগেছে আপনার, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বক্তব্য রেখেছেন,
সেই বক্তব্যটি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আমরা সবাই কম বেশি জানি। বর্তমান জুলাই সনদ নিয়ে সংসদে আজ প্রায় 1 মাস ধরে কথা কাটাকাটি হচ্ছে। তো আসলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার নাকি দরকার নেই, বা জুলাই সনদের যেই নিয়ম কানুনগুলো লেখা আছে, যেই আইনগুলো লেখা আছে, মূলত ওখানে তো কিছু নিয়ম লেখা, ওই নিয়মগুলি যদি পাশ করা হয় সংসদে তাহলে ওই অনুযায়ী দেশটি চলবে এবং আগাবে। তার ভিতরে আছে একই লোক দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে একই লোক প্রধানমন্ত্রী প্লাস দলের নেতা হতে পারবে না, আরও অনেক কিছু। তো এমন কিছু তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চিরদিনের জন্য, এরকম কিছু অধ্যাদেশ ওখানে লেখা আছে। তো এই অধ্যাদেশগুলি আসলে পালন করা উচিত কিনা এবং সংসদে পাশ করা উচিত কিনা, এবং বিএনপি কেন এই অধ্যাদেশগুলি পাশ করতে চান না, সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।